শুভ সকাল শ্রোতাবন্ধু, সবাইকে স্বাগত ও বিজ্ঞাপনে। আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি সাথী, এবং রয়েছে আপনাদের আরও এক বন্ধু। আমি আর যে চিন্ময়। শ্রোতাবন্ধু, আজ ১৩ই চৈত্র। ধীরে ধীরে বসন্তের বিদায়ের সুর ধ্বনিত হচ্ছে। শোনা যাচ্ছে গ্রীষ্মের পদধ্বনি। আর বসন্তকালের প্রধান যে উৎসব, সেটি হলো বাসন্তী পুজো। ৯ দিন ধরে সাড়ম্বরে ভক্তিভরে উদযাপিত হল নবরাত্রি এবং রামনবমী। এরই সঙ্গে বেজে উঠেছে মা বাসন্তী দেবী দুর্গার বিসর্জনের সুর। আজ দশমী তিথিতে মাকে আমরা বিদায় জানাব, আবারও মায়ের অপার কৃপা পাওয়ার আশায়, আগামীর প্রত্যাশায়। আজ মায়ের কাছে সবার একটাই প্রার্থনা, এই পৃথিবী থেকে যত হিংসা, দেশ, হানাহানি, ক্লেশ সব দূর হয়ে যাক। শান্তির বাড়িধারা বর্ষিত হোক এই ধরণীতে। সবার জীবন সিঞ্চিত হোক মায়ের অপার করুণায়। মঙ্গলময়ী মায়ের কাছে শুধু এটুকুই প্রার্থনা। শ্রোতাবন্ধু, আজ ২৮শে মার্চ। আজকের দিনে ইতিহাসের পাতায় কিছু ঘটনাবলী রয়েছে। গুরুত্বপূর্ণ কিছু ঘটনাবলী আপনাদের জানিয়ে দিই। ১৬৪৫ সালে আজকের দিনেই সপ্তম শিখ গুরু হরগোবিন্দের দেহত্যাগ করেন। ১৮২২ সালে উর্দু ভাষায় রচিত প্রথম ভারতীয় সংবাদ সাপ্তাহিক জামি জাহান নুমা প্রকাশিত হয়। এর সম্পাদক ছিলেন হরিহর দত্ত। ১৯৩৪ সালে মাস্টারদা সূর্য সেন পৃথিবী ছেড়ে যাওয়ার আগে তাঁর শেষ বাণী বিপ্লব মন্ত্রে দীক্ষিত তাঁর দলের সকলকে শুনিয়ে গিয়েছিলেন, যাতে তাঁরা অনুপ্রাণিত হন। মাস্টারদার ফাঁসি হওয়ার পর তাঁর ও তারকেশ্বর দস্তিদারের মৃতদেহ দুটি কফিনে করে আজকের দিনেই জেল সুপার ডব্লিউ.ভি. হিককের তত্ত্বাবধানে চট্টগ্রাম বন্দরে নোঙর করা একটি ব্রিটিশ যুদ্ধ জাহাজে ওঠানো হয়। কফিন দুটি তুলে নিয়ে যাত্রা শুরু করে ক্রুজারটি। উদ্দেশ্য একটাই, কফিন দুটি সমুদ্রের জলে ডুবিয়ে দেওয়া, এবং সেটাই হয়েছিল। আর আজকের দিনে ১৯৪১ সালে নেতাজি সুভাষচন্দ্র বসু কলকাতা থেকে গোপনে বার্লিনে পৌঁছান। ১৯৪২ সালে আজকের দিনেই জাপানের টোকিওতে রাসবিহারী বসু সমস্ত ভারতীয় নেতাদের ভারত স্বাধীন করার উদ্দেশ্যে ভাষণ দেন। আজকের দিনেই ১৮৬৮ সালে রুশ সাহিত্যিক মাক্সিম গোর্কির জন্ম হয়। এ তো রইল ইতিহাসের পাতা থেকে কিছু বিশেষ বিশেষ ঘটনাবলী আজকের দিনে ঘটে যাওয়া। এবারে শ্রোতাবন্ধু জানিয়ে দিই, অভিজ্ঞাপন অনুষ্ঠানে এপ্রিল মাসের প্রসঙ্গ। কি প্রসঙ্গে লিখবেন চিঠি? প্রিয় শ্রোতাবন্ধু, নতুন আলোর নতুন আশার বার্তা নিয়ে আবারও আমাদের মাঝে উপস্থিত হচ্ছে বৈশাখ। বৈশাখ মানেই নতুন সূচনা, বৈশাখ মানেই পুরনোকে ঝেড়ে ফেলে নতুনকে বরণ করার এক অনন্য সময়। বৈশাখের সেই ভোরবেলা, বৈশাখের মঙ্গল শোভাযাত্রা, বৈশাখের মেলা, বৈশাখের নতুন পোশাক, কাল বৈশাখের ঝঞ্ঝা, সব কিছু মিলিয়ে বৈশাখ আমাদের জীবনে এক গভীর অনুভূতির নাম। বৈশাখ আসে, আবার চলে যায়, কিন্তু রেখে যায় অগণিত স্মৃতি, শৈশবের, যৌবনের, প্রিয়জনদের সঙ্গে কাটানো মুহূর্তের। ভাগ করে নিন সেই সব স্মৃতি অভিজ্ঞাপনের সঙ্গে। অভিজ্ঞাপন অনুষ্ঠানের প্রথম এপ্রিল মাসের প্রথম বিষয় বৈশাখের স্মৃতি। আপনার লেখা পাঠিয়ে দিন আমাদের দপ্তরে,
অথবা ইমেলে, আমাদের ইমেল আইডি radioagartala@gmail.com। চিঠির শব্দ সংখ্যা অবশ্যই 200 থেকে 250-র মধ্যে রাখবেন। আরেকবার মনে করিয়ে দিই, অভিজ্ঞাপন অনুষ্ঠানে এপ্রিল মাসের প্রথম বিষয় বৈশাখের স্মৃতি লিখতে হবে ইমেলে। জানিয়ে দিই, অভিজ্ঞাপন অনুষ্ঠানে এপ্রিল মাসের দ্বিতীয় বিষয় বর্তমান ব্যস্ত জীবনে পারিবারিক, সামাজিক কিংবা ব্যক্তিগত সম্পর্কের মধ্যে নানা টানাপোড়েন, ভুল বোঝাবুঝি, দূরত্ব এসব যেন আমাদের জীবনে এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। কখনো বন্ধুত্বে ভাঙন, কখনো দাম্পত্যে অশান্তি, আবার কখনো প্রজন্মের ব্যবধান। এইসব নিয়েই তৈরি হয় সম্পর্কের সংকট। আপনি কি এমন কোনো অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন? এ বিষয়ে আপনার মতামত আমাদের লিখে পাঠান। অভিজ্ঞাপন অনুষ্ঠানে এপ্রিল মাসের দ্বিতীয় বিষয় সম্পর্ক সংকট। চিঠি সরাসরি আমাদের দপ্তরে পাঠাবেন বা মেল করবেন radioagartala@gmail.com। অবশ্যই শব্দ সংখ্যা 200 থেকে 250-র মধ্যে হতে হবে। আর চিঠি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন না। আরেকবার মনে করিয়ে দিই, অভিজ্ঞাপন অনুষ্ঠানে এপ্রিল মাসের দ্বিতীয় বিষয় সম্পর্ক সংকট। শ্রোতাবন্ধু, লিখছি তোমায় পর্বে এবারে প্রথম যে চিঠিটি পড়ব সেটি বিত্ত বাসনা বিষয়ে লিখেছেন হিরণময়ী সাহ, কেশিয়ারি, পশ্চিম মেদিনীপুর থেকে। প্রিয় অভিজ্ঞাপন, বিত্ত অর্থাৎ সম্পদের বাসনা আমাদের কম বেশি সবার থাকে। বাঁচতে গেলে টাকা পয়সার দরকার। নিরাপদ আশ্রয় অর্থাৎ মাথার ওপর একটা ছাদ, শরীরের পুষ্টি ও বৃদ্ধির জন্য খাদ্য, বৌদ্ধিক ও মানসিক বিকাশের জন্য শিক্ষা, আর রোগ ও সুখ থেকে সুস্থ হওয়ার জন্য চিকিৎসা প্রভৃতি দরকার। এসব এমনি এমনি আসে না, অর্থের বিনিময়ে আসে। তাই কঠোর পরিশ্রম করে আমাদের রোজগার করতে হয়। অঙ্কের হিসেবে জীবন চলে না। জীবন ধারণের জন্য এসব লাগে ঠিকই, তবে ভালো লাগা, মন্দ লাগা, মনকে আনন্দে রেখে জীবনমুখী করার জন্য আরও কিছু প্রয়োজন, যেমন ভ্রমণ, গাছ লাগানো, পোষ্য পালন, সাহিত্য চর্চা, শিল্প চর্চা, শরীর চর্চা, গান গাওয়া বা শোনা, কবিতা পাঠ, বই পড়া, মানুষের বিপদে পাশে দাঁড়ানো, বন্ধুদের সঙ্গে একটু গল্প আড্ডা, এসবের দ্বারা আমাদের বেঁচে থাকার মানবিক সার্থক ও সুখময় হয়। তাই এসব কিছুই আমার কাছে অমূল্য বিত্ত। এ ধরনের বিত্ত অর্জনের জন্য একটা আগ্রহী মানসিকতা দরকার। আজকের ব্যস্ত জীবনে মানুষ পার্থিব বিত্তের সঙ্গে এই ধরনের কিছু অপার্থিব বিত্তের অধিকারী হলে সমাজের পক্ষে অবশ্যই তা হিতকর হবে। সবাইকে মধ্য বসন্তের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ আনতে হিরণময়ী সাহ, গোদালিপুর, কেশিয়ারি, পশ্চিম মেদিনীপুর। এই একই প্রসঙ্গে আরেকজন শ্রোতাবন্ধু লিখেছেন, সর্বেশ্বর পাল, মাহেশ, হুগলি থেকে। বন্ধু, চিত্তের সাথে বিত্তের সম্পর্ক সমানুপাতিক। একজন মানুষের যখন মনে হয় টাকা মাটি, মাটি টাকা, যেমন ছিল পরম পুরুষ শ্রী রামকৃষ্ণদেবের ভাবনা, তার জীবনে বিত্তের বাসনা বাসা বাঁধতে পারে না। আবার যে মানুষের জীবনে ভোগ বিলাসিতা ক্রমবর্ধমান, তার সব সময়ই মনে হয় টাকা বিনা সবই ফাঁকা। এইরকম মানুষের বিলাসবহুল জীবনে যদি কখনো টাকার উৎস মুখ বন্ধ হয়ে যায়, তবে তার জীবনে অনৈতিক ভাবনা বাসা বাঁধে। তখন কোনো অনৈতিক পথ অবলম্বন করতেও সে দ্বিধা করে না। অপরদিকে বিত্ত বাসনায় যিনি নিজেকে আবদ্ধ না রেখে ঈশ্বরের সাধনায় মগ্ন, তিনি যে ঐশ্বর্য লাভ করেন, কবিগুরুর ভাষায়, ভিক্ষু বেশে দ্বারে তার দাও বলি দাঁড়ালে দেবতা, মানুষ সহসা পায় আপনার ঐশ্বর্য বারতা। তাই শ্রীরামকৃষ্ণের মতো ক্ষণজন্ম মানুষের বিত্তবাসনা রহিত জীবনও ঐশ্বর্যমণ্ডিত হয়ে ওঠে, আর হয়ে ওঠে কালজয়ী
মহাপুরুষ। বাসন্তী শুভেচ্ছা সহ বিনীত সর্বেশ্বর পাল, উমাঙ্গন, মাহেশ, হুগলি। শ্রোতাবন্ধু, এবারে চিঠিটি পড়ব। সেটি লিখেছেন দক্ষিণ জয়নগর আগরতলা থেকে সেবক চক্রবর্তী। প্রিয় অভিজ্ঞাপন, আমি এমন এক নারীকে দেখেছি যে নারীর লড়াইয়ের এক অনন্য সেনানী, এক অনুপ্রেরণার উৎস। তার নাম কুসুমবালা। বাড়ি সাবরুমের প্রত্যন্ত গ্রামে। 2 কন্যা সন্তান আর স্বামীকে নিয়ে তার সংসার। পেশায় নির্মাণ শ্রমিকদের সহযোগী। পড়াশোনায় বকলম, কিন্তু বোধের বিষয়ে বড় সজাগ। স্বামী তার নিষ্কর্মা, লম্পট আর মাদকাসক্ত। নিজেকে আয় করে বহু কষ্টে সংসার চালাতে হয়। স্বামী হওয়ার সুবাদে তার আয়ে ভাগ বসায়, গায়ে হাত তুলে অত্যাচার করে। সেদিন কুসুমবালার ধৈর্যের বাঁধ ভেঙে পড়ল। স্বামী যখন আবার দ্বিতীয় বিয়ে করল, তার জাগ্রত বিবেক বলল, এমন স্বামীর প্রয়োজন কি জীবনে? তৎক্ষণাৎ সেই 2 মেয়েকে নিয়ে সোজা আগরতলায় চলে আসে। শুরু হয় তার তীব্র জীবন সংগ্রাম। কুসুমবালা ধর্ম, সামাজিকতা আর লৌকিকতাকে পাত্তা না দিয়ে বরং নিজের ওপর আস্থা রেখে চরম সিদ্ধান্ত নেওয়ার চেয়ে বড় উদাহরণ আর কি হতে পারে। এতটা আত্মবিশ্বাস খুব কমই আছে আমাদের সমাজের চেনা অনেক তুখোর নারীদের মাঝেও। নারীবাদীরা কিছু রুলস, রেগুলেশন বা ফর্মুলা বা দাবি দেওয়া নিয়ে কাজ করতে পারে, স্বাধীনভাবে বাঁচার উপায়ের পথ বাতলে দিতে পারে, সচেতন করতে পারে, আত্মসম্মান আর ক্ষমতায়নের স্বপ্ন দেখাতে পারে। চাইলেই কেউ তা হাতে ধরিয়ে দিতে পারবে না, এই নাও তোমার স্বাধীনতা, মুক্তি। আসলে নারীর নিজের মুক্তির জন্য, নিজের স্বাধীনতার জন্য নিজের ওপর আস্থা রেখে সংগ্রাম চালিয়ে যেতে হবে। জীবনের ন্যূনতম অধিকারটিও নারীকে সংগ্রাম করেই অর্জন করতে হয়েছে। সংগ্রাম করেই লিঙ্গ বৈষম্য থেকে সব বৈষম্যের অবসান করতে হবে। তাই নারীর লড়াই চলমান। ধন্যবাদ আনতে সেবক চক্রবর্তী, দক্ষিণ জয়নগর, আগরতলা। এই একই প্রসঙ্গে আরেকটা চিঠি মিজানুর রহমান লিখেছেন সাগরদিঘি, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ থেকে। প্রিয় বন্ধু, এই সৃষ্টি সকল জীবকেই লড়াই করেই বাঁচতে হয়, কিন্তু নারীদের লড়াই একটু আলাদা। তারা জন্ম থেকেই লড়াই করেই বড় হয়। প্রথমে কন্যা হিসেবে, তারপর মেয়ে হিসেবে কর্মক্ষেত্রে লড়াই করে, আবার বিয়ের পর স্ত্রী হিসেবে লড়াই করে, পরে মা হিসেবেও তাকে লড়াই করতে হয়। জীবনে শুরু থেকে শেষ অবধি লড়াইয়ের মধ্য দিয়েই জীবন অতিবাহিত হয়। ঘরে বাইরে তাদেরকে লড়তে হয়, নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, সর্বোপরি দেশের জন্য তারা লড়াই করে যায়। ভারতের স্বাধীনতা সংগ্রামে অসংখ্য বীর নারীদের কাহিনী আমরা ইতিহাসের পাতায় দেখতে পাই। তাদের অসামান্য যোগদান ভারতকে স্বাধীনতা অর্জনে সক্ষম করেছে। লড়াই করে সিংহাসন দখল করেছে এমন অনেক উদাহরণ আছে ভারতের ইতিহাসে। মধ্যযুগে সুলতানা রাজিয়া নিজ দক্ষতা বলে অযোগ্য শাসকদের সরিয়ে প্রথম নারী সুলতানা হিসেবে সিংহাসনে আসীন হন। আবার ব্রিটিশ আমলে ঝাঁসির রানী লক্ষ্মীবাই, ওনার কথা বলতে পারি যে নিজ বুদ্ধিমত্তা, দক্ষতা বলে ব্রিটিশদের সঙ্গে লড়াই করে শহীদ হয়েছেন। আজ আমাদের এই সকল নারীদের লড়াইকে কুর্নিশ জানানোর দিন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। মিজানুর রহমান, আথুয়া, সাগরদিঘি, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ।
শ্রোতা বন্ধু, এবারে যে চিঠিটি পড়ব সেটি লিখেছেন ফিরোজা বেগম, বীরভূম থেকে। প্রিয় অভিজ্ঞাপন, আজ তোমার দরবারে আমার প্রথম চিঠি লেখা। জানি না কতটুকু পারব, তাই রেডিও সেন্টারের সকল অনুষ্ঠান সঞ্চালক ও পরিচালকদের আমি খুব খুব ভালোবাসি। শুধু বিদ্যে নয়, আমার চিত্তের বাসনা আমি তোমাদের সাথে চিঠির মাধ্যমে যোগাযোগ রাখা এবং কথা বলতে চাওয়া। আমি খোঁজ খবর রাখি আমার সাধ্যমতো, তাই আমার চিত্তের অদম্য বাসনা যেন পূরণ করতে পারি তোমাদের সাথে থেকে, এবং যত লেখক লেখিকা বন্ধুরা যেন আমার সবাই আপন। আমার বাসনা সেই দিন পূরণ হবে যেদিন সবাইকে আমি চাক্ষুষ দেখব, সবার চিত্তের সঙ্গে আত্মার মিলন ঘটবে, সেই দিন চিত্ত বাসনা পূর্ণ হবে। আর বিত্ত বাসনা হলো সেই আদিকাল থেকে মানুষের জন্ম লগ্ন থেকে বিত্তের ওপর যে লোলুপ স্পৃহা, তাহা কোনো দিনই কারোর সঠিকভাবে পূর্ণ হয়নি। আকাশ ছোঁয়া যে মনের বাসনা, সেটা একের পর এক পরপর আসতেই থাকে, আর তখন আমরা অসৎ পথের দিকে অগ্রসর হতে থাকি। সাধ্যের বাইরে বিত্তের বাসনা আমাদেরকে অসুস্থ করে তোলে। অল্প আত্মসন্তুষ্টি আনতে পারলে সেদিনই আমাদের বাসনা পূর্ণ হবে। আমি আমার ছেলে মেয়েদের শিক্ষা দেই নিচের তলার দিকে সবসময় যে থাকে তার দিকে তাকাতে। ওপর তলার দিকে গেলে বিত্তের চাহিদা দিন দিন মনকে অসন্তুষ্ট করে তুলবে। তাই ধর্মকর্মের মধ্য দিয়ে বিত্ত যেন আমাদের নাগালের বাইরে না যায়, অল্পে যেন চিত্ত সন্তুষ্টি থাকে। অল্পে চিত্ত সন্তুষ্টি থাকাই তাই শ্রেয়। ফিরোজা বেগম, যবুনি, রামপুরহাট, পশ্চিমবঙ্গ, বীরভূম। এবারে নারীর লড়াই বিষয়ে আরও একটি চিঠি আমার হাতে রয়েছে। সেটি লিখেছেন নিপসিতা ঘোষ বিশ্বাস, নৈহাটি, উত্তর 24 পরগনা থেকে। তিনটি কন্যা সন্তানের মা পূর্ণিমাদীপ 10 বাড়ি সাহায্যকারীর কাজ করে অভাবের সংসারে তাদের একটু বড় করে তুলতে না তুলতেই দেশের বাড়ি থেকে হঠাৎই একদিন বুকে করে আনলো সদ্যজাত শিশুপুত্রকে। জন্মমাত্র যার মায়া কাটিয়ে পরপারে গেছে পূর্ণিমাদির ছোট বোন। শত অভাবের সংসারে আবার এক শিশুপুত্রকে পালন করবে সে। তার এই বীরাঙ্গনা ভাবে যখন আমরা অবাক, সে হেসে বলল, লেখাপড়া করে ছেলে অনেক বড় হয়ে আমাদের অভাব ঘোচাবে একদিন। তার এই মহানুভবতায় বুঝেছিলাম সত্যিই সার্থক নামাও। পূর্ণিমার আলোয় আলোকিত প্রাণ। দেখতাম সারাদিন কঠিন পরিশ্রম করে বোনপটিকে সযত্নে মানুষ করতে করতেই কবে যেন তার আপন মা বাবা হয়ে উঠেছিল ওরা। সময়ের সাথে সাথে ওর বাড়ির পাশে জাহ্নবী ধারাও যায় বয়ে আপন প্রাণোচ্ছ্বাসে। ওর 3 মেয়েই তখন গোত্রান্তরিত। রোজ সন্ধ্যায় শ্রান্ত দেহে যখন ওরা 3 জনে তৃপ্তির ভাত খায়, তখন সেই বীর নারীর ছোট্ট উঠোনে যেন পূর্ণিমা ছড়িয়ে পড়ে। তবু স্রোতস্বিনী জাহ্নবীও বুঝে কখনো যায় থমকে, মজে যায় দম বন্ধ পাঁক মাটিতে। হঠাৎ যেদিন পাড়ার ছেলেরা ওর বুক ব্যথাক্লিষ্ট স্বামীকে হাসপাতালে নিয়ে গেল, সেদিন ছোট্ট ছেলেটি মাকে খুঁজে নিয়ে গেল বাড়ি। প্রায় মাসাধিকাল পরে সকলেও স্ত্রী সাজ হারিয়ে যখন সে আবার এলো তার নিত্যদিনের কাজে, যেন গ্রহণ লাগা পূর্ণিমা। বলল, বৌদি, হেরে গেলাম গো, একা ছেলেকে বাড়িতে ফেলে কাজ করব কিভাবে? তাকে সান্ত্বনা দিয়ে বললাম, পেটের দায় যে বড় দায়, তোমার ছেলেকে পড়িয়ে মানুষ করতে হবে যে। সেই শোক সামলে পূর্ণিমা দিয়ে এখন বীর দর্পে চালিয়ে যাচ্ছে লড়াই। রোজ দেখি তাকে আর প্রেরণা পাই আমরা। জগৎ জুড়ে ছড়িয়ে থাকা এমন শত শত পূর্ণিমাদের একার লড়াইয়ে জয়ী হয়ে অন্তরে শান্তি পাক। যদি আলো না ধরে, যদি ঝড় বাদলে আঁধার রাতে দুয়ার দেয় ঘরে, তবে বজ্রা নলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জলরে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে। ইপসিতা ঘোষ বিশ্বাস, LN কবিরাজ রোড, গরিফা, নৈহাটি, উত্তর 24 পরগনা। লিখছি তোমায় পর্বটি আজকে এখানেই শেষ করছি। এবারে চলে যাচ্ছি
তথ্যে সিপাহীজলা জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে আসন্ন ত্রিপুরা উপজাতি অঞ্চল স্বায়ত্তশাসিত জেলা পরিষদ বা টিটিএ এডিসির 2026 সাধারণ নির্বাচন চলাকালীন ভোট পূর্ব ও ভোট পরবর্তী সহিংসতা প্রতিরোধের জন্য সিপাহীজলা জেলা বিশ্রামগঞ্জ ত্রিপুরার এখতিয়ারভুক্ত সকল লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ নিরাপদ হেফাজতে জমা রাখা প্রয়োজন। 1959 সালের অস্ত্র আইনে প্রদত্ত ক্ষমতা বলে বিশ্রামগঞ্জ সিপাহীজলা জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টর এক আদেশে জানিয়েছেন, সংশ্লিষ্ট লাইসেন্সধারী সকল শ্রেণীর লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ আগামী 30 মার্চ 2026-এর মধ্যে ত্রিপুরার বিশ্রামগঞ্জ সিপাহীজলা জেলার সংশ্লিষ্ট থানায় জমা দিতে হবে। অন্যথায় 1959 সালের অস্ত্র আইনের বিধান অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। তবে এই আদেশ পুলিশ সদস্য, পিএমএফ, সশস্ত্র বাহিনী, সশস্ত্র বনরক্ষী, ব্যাংক রক্ষীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তো এই ছিল একটি তথ্য। এবার চলে যাচ্ছি কাজের খবরে। কর্মপ্রার্থী বন্ধুদের জন্য বিএসএনএল এর সিনিয়র এক্সিকিউটিভ ট্রেনি পদে নিয়োগের জন্য অনলাইনে আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে। মোট শূন্যপদ 120টি। শিক্ষাগত যোগ্যতা বিটেক হতে হবে। বয়স 21 থেকে 30 বছর। সংরক্ষিত ক্ষেত্রে যথারীতি ছাড় দেওয়া হবে। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 31 মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। আর বাছাইকৃতদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা কেন্দ্র আগরতলা সহ সারা দেশে শতাধিক শহরে। বিস্তারিত জানা যাবে কল লেটারে। এছাড়া www.bsnl.co.in এ লগ ইন করতে পারেন আপনারা। আরও একটি খবর জানিয়ে দিচ্ছি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় স্পেশালিস্ট অফিসার পদে নিয়োগের জন্য অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। শূন্যপদ রয়েছে 116টি। শিক্ষাগত যোগ্যতা বিটেক, বিএসসি পাস। বয়স হতে হবে 21 থেকে 45 বছরের মধ্যে। সংরক্ষিত ক্ষেত্রে ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 30 মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। আর বাছাইকৃতদের ইন্টারভিউ এবং পরীক্ষার কেন্দ্র তারিখ বিস্তারিত জানানো হবে কল লেটারে। তবে আরও বিশদে জানতে লগ ইন করতে পারেন এসবিআই এর ওয়েবসাইট www.sbi.co.in। জানিয়ে দিলাম কাজের খবর। শ্রোতাবন্ধু, এবার অভিজ্ঞাপনে স্বাস্থ্য সম্পর্কিত টিপস। গরম আসছে, শরীর থেকে দূষিত পদার্থ বার করে দিতে অনেকেই ভরসা রাখেন রকমারি ডিটক্স পানীয়ে। হ্যাঁ, শশা, রকমারি ফল, লেবু, পুদিনা পাতা ইত্যাদি মিশ্রণে মানে জলের মধ্যে রেখে দিয়ে সেই জল কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে খাওয়া হয়। এর বাইরেও অনেকে নানা রকম ডিটক্স পানীয় খান, কিন্তু দিনভর এমন পানীয় চুমুক দিলেই কি লাভ হয় তা একটু জানিয়ে দিই। নানা রকম শারীরবৃত্তীয় কাজের ফলে শরীরে অপ্রয়োজনীয় দূষিত পদার্থ তৈরি হয়, যা শরীর থেকে বার করে দেওয়া জরুরি। অনেকেই মনে করেন এই পানীয় খাওয়া হয় সেজন্যই। তবে পুষ্টিবিদরা বলেন শরীর সচল রাখতে যে ধরনের জিনিস বার করে দেওয়া দরকার বা ডিটক্স করা প্রয়োজন তা শরীর নিজেই করতে পারে। এই জন্য লিভার, কিডনি, অন্ত্র এবং ত্বক রয়েছে। লিভার নিজেই কাজ করে। কিডনি অপ্রয়োজনীয় জিনিস প্রস্রাবের মাধ্যমে বার করে দেয়। ত্বক এবং অন্ত্র ডিটক্স করতেও সাহায্য করে। তবে পুষ্টিবিদ এও বলেছেন শরীর ভালো রাখতে পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া জরুরি। জল খেতে সব সময় ভালো লাগে না, তবে জলের ফল মেশানো থাকলে, সুগন্ধ থাকলে এবং একটু ঠান্ডা থাকলে খেতে ভালো লাগে। তাছাড়া ফলেরও কিছু উপকারিতা রয়েছে। জলে সেই নির্যাস মিশলে বাড়তি ভিটামিন জুটতে পারে। তো শ্রোতাবন্ধু, এবার অভিজ্ঞাপনে আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগরতলা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে আজ সারাদিনই প্রায়, এবং রাজ্যের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে, যথাক্রমে 31 ডিগ্রি সেলসিয়াস এবং 21 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয় 34.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন আজ সকালের 23.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 98%, সর্বনিম্ন 58%।
সতর্কবার্তাও একটি জারি করেছে আবহাওয়া দপ্তর। ত্রিপুরার বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শ্রোতাবন্ধু, এবার বিদায় নেওয়ার পালা। শ্রোতা বন্ধু, এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি সাথী, আর আমার সঙ্গে ছিল আমি আরজে চিন্ময়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের দিনটি খুব 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 ভালো যাক। নমস্কার। পরদেশি মেঘ যাও রে ফিরে, বলিও আমার পরদেশি রে। পরদেশি মেঘ যাও রে ফিরে, বলিও আমার পরদেশি রে। পরদেশি মেঘ। সে দেশে যাবে বাদল ঝরে, সে দেশে যাবে বাদল